Hello dear students, welcome to the quick course of physics from NCA. আজকে আমরা করব হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতি। এটা ফুল ফিজিক্স এইচএসসি ফিজিক্সের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টারস। একে তো ইজি চ্যাপ্টার, তার উপর দিয়ে আমরা খুব ইজি আলোচনা করব, তার মানে এটা খুব একটা ইজি ভিডিও হতে যাচ্ছে আসলে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, এই ভিডিওগুলো মূলত এইচএসসি 24কে টার্গেট করে করা হচ্ছে। তো যার কারণে আমরা খুব বেশি ডিপ আলোচনা করব না, কারণ এই যেই সময়টাতে ভিডিওটা শ্যুট করা হচ্ছে এখান থেকে এইচএসসি 24-এর সময় আছে আর মাত্র 25 দিনের মতো। কাজেই এই ভিডিওগুলো মূলত যে পরীক্ষার আগে আমাদের একটু রিভাইজ করতে মন চায়, মাঝে মাঝে আচ্ছা মনে পড়তেছে না, একটা লেকচার দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু দেখা যায় তখন অনেকটা সময় কিল হয়ে যায়। কাজে আমরা চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে ম্যাথে যতটুকু থিওরির প্রয়োজন হয় ততটুকু নিয়ে একটু আলোচনা করার। কারণ নর্মালি কিন্তু পরীক্ষার আগে থিওরি খুব বেশি আসলে পড়ার সময় থাকে না, পরীক্ষার গ্যাপ কতই বা বেশি থাকে আসলে। হয়তো এক পেপারের আগে একটু বেশি গ্যাপ পাওয়া যাবে, আরেক পেপারের আগে তেমন একটা গ্যাপ থাকবেই না, একদিন হয়তো বা গ্যাপ থাকবে, ওইটা আসলে মানে এনাফ না। তো যার কারণে আমাদেরকে পড়াটাই একটু ছোট করে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা ওই ছোট্ট সময়ের মধ্যে পুরো জিনিসটাকে রিভাইজ করে সারতে পারি। মানে রিভাইজ করবো ছোট জিনিস, কিন্তু ওটার মধ্যে যেন অনেক কিছু হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমরা এই লেকচারটা সাজানোর চেষ্টা করব। আচ্ছা, 24 ব্যাচকে টার্গেট করে ভিডিও বানানো হচ্ছে, তার মানে এটা না যে 25 বা 26 মানে যাদের এখন হচ্ছে কলেজ সেটও হয় নাই তারা দেখতে পারবে না, ব্যাপারটা তা না। দেখলে ভালো, 26 ব্যাচে যেটা রিভিউ হয়ে গেল, আবার 25 ব্যাচের অনেকে তো এটা অলরেডি মনে করেও ফেলছে, কাজেই একটা রিভিশন হয়ে গেল। তবে মূলত 24 ব্যাচকে টার্গেট করে করা। 24 ব্যাচে যারা আছি তাদের জন্য, যারা অলরেডি একটু ভয়ের মধ্যে আছে যে পারবো না না পারবো, বা যারা একটু চাচ্ছে একটু আরেকটু রিভাইজ করতে পারলে ভালো লাগতো, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক বেশি ফ্রুটফুল হবে বলে মনে করছি। সো লেটস গেট স্টার্টেড। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে। নর্মালি যে আমরা দোলনা দেখছি, পেন্ডুলাম দেখছি, ঘড়ির নিচে ঝুলতে থাকে, ওই জিনিসগুলোই আসলে মানে খুব আমাদের চোখে দেখা জিনিসটাই। কালি নেই না আছে, এটা ঝুলন বিন্দু, এখান থেকে একটা দড়ি ঝুলে দেওয়া হয়েছে, এইখানে একটা বস্তু দেওয়া হয়েছে। এইটাকে টেনে যদি এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই এটা এখানে বসে থাকবে না। যদি ছেড়ে দেই তাহলে ওইখান থেকে এই পর্যন্ত এসে আবার এদিকে চলে আসবে, এখানে যে এসে থামতে পারবে ব্যাপারটা তাও না, ও চলে আসবে হচ্ছে এই সাইডে। এবং সেম বস্তুই, কিন্তু আঁকাটা হয়তো বা সেম সেম দেখা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেম। এবং এইখানে যেই কোণটা ক্রিয়েট হবে, কোণটা খুব বড় কোনো কোণ না, খুব ছোট একটা কোণ থাকবে। আচ্ছা, এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার। এখান থেকে ছেড়ে দিলে এই পর্যন্ত আসবে, কিন্তু এই পর্যন্ত থামবে না, এই পর্যন্ত চলে যাবে, আবার এখানে যাও থামবে না, সে আবার এখানে আসবে, এখানে যাবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, এইরকম যাওয়া আসা তার চলতে থাকবে অনেকক্ষণ আসলে, যতক্ষণ না পর্যন্ত সে বেগ না হারায় শব্দ বিষয়। আচ্ছা, তো এই জিনিসটার কিছু বৈশিষ্ট্য আমাদের একটু জানা থাকতে হবে। প্রথমত, যেহেতু স্পন্দন লেখা হয়েছে, তার মানে এর মধ্যে স্পন্দন গতির বৈশিষ্ট্য আছে। আমরা জানি স্পন্দন গতি মানে কি, যে একটা বস্তু তার গতিপথের অর্ধেক সময় এই একটা নির্দিষ্ট বিন্দুকে এক দিক থেকে অতিক্রম করবে, বাকি অর্ধেক সময় তার উল্টা দিক থেকে সে অতিক্রম করবে। এইটা হচ্ছে স্পন্দন গতির বৈশিষ্ট্য। আর পর্যাবৃত্ত গতি কি, একটা নির্দিষ্ট বিন্দুকে তারের শব্দ, আচ্ছা, নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে থাকবে। তো মূলত স্পন্দন গতি ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি, কিন্তু সব রকম পর্যাবৃত্ত গতি আসলে স্পন্দন গতি না। মানে পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি সেমই, খালি পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল কেসকে আমরা বলছি স্পন্দন গতি। কাজেই যেহেতু এটা স্পন্দন গতি, এটাকে পর্যাবৃত্ত গতি অবভিয়াসলি বলা যায়। এটাকে স্পন্দন গতি তো বলবোই, কারণ লিখেই দিছি একবার। এবং এটাকে আমরা রৈখিকও বলবো।
রৈখিকও বলবো। কারণ কি, এই যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা খুব বড় কোনো অ্যাঙ্গেল না, ছোট অ্যাঙ্গেল। নর্মালি তো এটা দেখে মনে হচ্ছে একটা বৃত্তের অংশ, এটাকে দিয়ে একটা বৃত্ত আঁকায় ফেলা যাবে। আচ্ছা, একটা বৃত্ত ধরো আমি আঁকলাম, এটা ধরো একটা বৃত্ত। হ্যাঁ, এখন এই যে এই অংশটাকে আমি জুম করলাম, একটা সময় দেখবো যে এরকম একটা দাগ পাচ্ছি। দাগটা জুম করে এরকম একটা দাগই পাবো, আসলে এরকম একটা দাগই পাবো। তো এই অবস্থা যদি কাউকে দেখায়, সে বলবে ভাই এটা স্ট্রেট লাইন, এটা সার্কেল হওয়ার কোনো চান্সই নেই। তারপরে তাকে আসল চেহারাটা দেখে, সে বুঝবো আছে এটা একটা সার্কেলের অংশ। অর্থাৎ বৃত্তের মধ্যে অনেক ছোট 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 স্ট্রেট লাইন থাকে, আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, যদি তুমি জুম করো তাহলে দেখতে পারবা। তো এটা যদি একটা বৃত্তের অংশ হয়, এটা ইটসেলফ একটা সরলরেখা। প্লাস এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা খুব বেশি না, তো যার কারণে দেখা যায় অনেকটা এরকম এই ছোট্ট একটা অ্যাঙ্গেল হচ্ছে। এই যে যে রেখাটা, এটা অনেকটা একটা সরলরেখার মতোই মনে হয় আসলে। তো যার কারণে এটাকে হচ্ছে রৈখিক বেগ বলা হয়। এই কোণটা মোটামুটি 4 ডিগ্রির বেশি হলে ওর এই ধর্মটাও হারায় আসলে। তো এরকম 4 ডিগ্রির মধ্যে হচ্ছে রাখা হয়। ঠিক আছে, যাই হোক, তিনটা বৈশিষ্ট্য এখানে আছে। আরও দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের এখানে জানতে হবে। তার আগে আমরা একটু দেখি, ওকে যখন আমরা এখানে এনে ছেড়ে দিচ্ছি, কখনো ও এদিক চলে যায় না, অলওয়েজ ও এদিক আসে। তাহলে এদিকেই যা, কিন্তু এদিকেও যাবে না, এই পর্যন্ত এসে আবার এদিকে না যায়, আবার উল্টো দিকে আসতেছে। আচ্ছা, যেইখান থেকে শুরু করছিল বলতে বোঝাচ্ছে মানে নর্মালি যেখানে ছিল, শুরু তো মূলত এখান থেকে করছে, আমরা এই পর্যন্ত এনে ছেড়ে দিছি, ওর যাত্রা শুরু হয়েছে এখান থেকে, কিন্তু নর্মালি ছিল তো এইটা। যদি নড়াচড়া না করে তো ও নর্মালি এরকমই থাকতো। তো এই পয়েন্ট হচ্ছে ওর সাম্যাবস্থান। তো এই দিকে যাক বা এইদিকে যাক, অলওয়েজ ওর একটা বল কাজ করতেছে এই সাম্যাবস্থানের দিকে। অর্থাৎ 4 নাম্বার যে জিনিসটা আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রত্যয়নী বল সাম্যাবস্থান অভিমুখী। আর 5 নাম্বার বলবো হচ্ছে এই প্রত্যয়নী বলটা, Fs লিখলাম এটাকে, এটা সমানুপাতিক এক্সের সাথে। এখন এক্স হচ্ছে সরণ, শুধু সরণ না, সাম্যাবস্থান থেকে সরণ। অর্থাৎ সাম্যাবস্থান থেকে সরণ, অর্থাৎ যদি এখান থেকে এই পর্যন্ত আসে, সরণ এখান থেকে কোনো ধরা যাবে না। সাম্যাবস্থান হচ্ছে যে এইটা হচ্ছে সাম্যাবস্থান, এখান থেকে কে কোন দিকে যাচ্ছে সেই সরণটা আমরা গুনবো। যদি এইটা বস্তু এখান থেকে এই পর্যন্ত চলে আসে, তাহলে আমার সরণ হবে মূলত এতটুকু, নট এইখান থেকে এই পর্যন্ত না, এইটা হবে আমার সরণ। কারণ সবসময় সাম্যাবস্থান থেকে হচ্ছে সরণটাকে গুনবো। এই জিনিসটা যেন আমরা ভুল না করি, ম্যাথে কিন্তু এই জিনিসটা খুব লাগে। আচ্ছা, প্রত্যয়নী বল জিনিসটা লেখা হয়েছে, জিনিসটা কি খুব সংক্ষেপে বলতেছি। একটি স্প্রিং, এটা একটি স্প্রিং। এখন একে যদি আমরা ধরে একটা টান দিই, টানলে কি হবে আমরা সবাই জানি, এটা একটু প্রসারিত হবে, মোটামুটি একটু প্রসারিত হয়েছে। টান দিছি মানে কি, আমি এদিকে একটা বল প্রয়োগ করছি না, আমি করছি মানে আমি এজেন্ট, এই জন্য লিখলাম এজেন্ট কর্তৃক যেই বলটা, প্রযুক্ত বলটা সেইটা। আচ্ছা, আমরা যখন স্প্রিংটাকে টানতেছি তখন আমরা নিজেরাও অনুভব করবো যে স্প্রিং চাচ্ছে এদিকে চলে যেতে, অর্থাৎ স্প্রিংয়ের একটা বল কিন্তু এদিকে কাজ করতেছে, এটা আমরা ফিলই করতে পারতেছি। এইটাই সেই প্রত্যয়নী বল আসলে। আচ্ছা, আবার যদি স্প্রিংটাকে খোঁচা দিয়ে ভিতর দিকে ঢুকাই দিই, সরি করলাম, এটা ছিল আমার সাম্যাবস্থান। এবার আমি এইটাকে বল প্রয়োগ করছি এদিকে, অর্থাৎ এজেন্টের বল হচ্ছে এদিকে, তখন আমরা ফিল করতে পারবো স্প্রিং চাচ্ছে আমাকে সরাই দিয়ে আবার ওইদিকে চলে আসতে, মানে স্প্রিংয়ের বলটা কিন্তু আমরা নিজেরাই অনুভব করতে পারবো যে এদিকে আছে।
অর্থাৎ এফ এ যেদিকে এফ এস তার বিপরীত দিকে, এবং তার থেকেও একটা মজার কথা হচ্ছে এই যে সাম্যাবস্থানটা, মূলত এই এফ এসটা কিন্তু সবসময় সাম্যাবস্থানের দিকে কাজ করে। ওকে যদি আমরা এই সাইডে সরাই দিই, ও চাবে ওর সাম্যাবস্থানের দিকে আসতে, সেটা আসার জন্য ওর বটে এদিকে কাজ করতেছে। আবার যদি এদিকে নিয়ে যাই, তাও সাম্যাবস্থানের দিকেই কিন্তু কাজ করতেছে। এই জন্যই কিন্তু লেখা হয়েছে যে প্রত্যয়নী বলটা সাম্যাবস্থান অভিমুখী, এটা ওর জন্য সত্য, ওর জন্য সত্য। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এদিক থেকে আমি যত ওরকে টাইনা বড় করব, আমি কিন্তু বলটা তত বেশি নিজেই ফিল করতে পারবো। তার মানে কি, ও বাড়তেছে তো ও বাড়তেছে, তো বিজ্ঞানীরা খুঁজে উঠে যে বাইর করছে যেটা সমানুপাতিক একটা সম্পর্ক। তো এই হচ্ছে ওভারঅল অবস্থাটা। এই জিনিসটা এখানেও খাটি, স্প্রিং দিয়ে বোঝানো সোজা, তো এই স্প্রিং দিয়ে এটা দেখাই দিলাম। আর প্রত্যয়নী বলটা মূলত বুঝতে পারছি, এটা হচ্ছে এক ধরনের ব্যাক ফোর্সই আসলে। স্প্রিং যে বলটা দেয়, বা এটাকে আমি যখন নিয়ে আসতেছি, ও যে আবার ব্যাক যাচ্ছে, এই ধরনের একটা ব্যাক ফোর্স আর কি। আচ্ছা, প্রত্যয়নী বল নিয়ে আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে। এটা যেহেতু একটা সুতা, এই সুতা যেহেতু এই বস্তুটাকে ধরে আছে, তার মানে অবশ্যই সুতার একটা টান বল আছে। তো সেটাকে উপাংশ দিয়ে ভাগটাগ করে আমরা হচ্ছে এই এফএস এর অন্য একটা সূত্র পাই। সেটা ডিরেক্টলি লিখে দিচ্ছি, কোনো রকম কোনো প্রমাণে আসলে যাব না। এম জি সাইন থিটা, এফএস এখানে লেখার দরকারও নেই, শুধু এফ লিখলেই হবে। আচ্ছা, আমরা জানি যে এফ এর একটা কালজয়ী সূত্র আছে, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এখানে এমটা ছিল হলো কি ম্যাস ছিল, এখানেও এম কিন্তু ম্যাসই, বাকিটা ছিল ত্বরণ, অর্থাৎ ভরের সাথে একটা ত্বরণ গুণ দিছিলাম জি সাইন থিটা, বাকিটা হচ্ছে সেই ত্বরণ। ভরের তো কোনো চেঞ্জ হয় না, ভর সব জায়গাতেই সেম থাকে, তাই এখানে যেই এম এখানেও এম, এদের ক্যারেক্টার সেম। চেঞ্জ হচ্ছে এর জায়গায় চলে আসছে জি সাইন থিটা, তার মানে আমার এ ইকুয়ালস টু জি সাইন থিটা। এই বলটা দিয়েই ও যাওয়া আসা করতেছে, এই ত্বরণটা দিয়েই। তার মানে এই দুইটা হচ্ছে ক্রিয়াশীল বল এবং ক্রিয়াশীল ত্বরণ। এটা ক্রিয়াশীল বল, এটা হচ্ছে ক্রিয়াশীল ত্বরণ। লিখলাম না, বললাম তোমরা লিখে নিও যাদের প্রয়োজন। আচ্ছা, তো এইটার পরে আমরা জাম্প করে কিছু সূত্রতে চলে যাব। এর মাঝে টুকিটাকি অনেক কিছু স্কিপ করে আসলে চলে যাচ্ছি। প্রতিটা জিনিস নিয়ে আসলে আধা ঘন্টা কথা বলা যায় মিনিমাম, বাট সেটা তো আসলে বলছি না। জাম্প করে কিছু সূত্রতে এখন চলে যাব। চিত্রটা থাকবে, পরবর্তীতে লাগবে এই চিত্রটা। এই তিনটা সূত্র আমরা একটু মুখস্থ রাখবো। মুখস্থ রাখতে যদি কারো সমস্যা হয় একটু বলে দিচ্ছি। আসলে এই যে স্মরণকে যদি টি এর সাপেক্ষে একবার যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে আমরা বেগ পাই। বেগকে আর একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা হচ্ছে ত্বরণ পাই। তো তোমরা যারা ডিফারেন্সিয়েশনটা ভালো করে পারো, তোমরা ওই ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করলেও এটা দেখবো যে মিলে গেছে। খুব ইজি সূত্র, অ্যাপ্লাই করলে মিলে যাবে। আমি ওদিকে যাচ্ছি না। এ থেকে সূত্রটাকে আরেকটু ছোট করা যায়। আমরা যদি এই মাইনাসটা এবং ওমেগা স্কোয়ারটাকে রেখে এ সাইন, এই যে ব্র্যাকেটটাকে যদি চিন্তা করি, ও ভালো কথা, এই যে এটা কিন্তু ডাব্লু না, এটা বেসিক্যালি ওমেগা। আমি নিজেই তো লিখছি ডাব্লুর মতো এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ওমেগা। এই যে একটু এরকম ডাব্লুর মতোই লেখে আর কি। ওমেগা নিয়ে একটু পরে আমি কথা বলছি, সাথে টিটা নিয়ে তখন কথা বলবো। তাহলে এইখান থেকে কিন্তু আমি লিখতে পারতেছি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এবং এই ভিটা থেকেও আবার লেখা যায় ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটা সূত্র বেশি ইম্পর্ট্যান্ট। এখানে ভি বেগ, এ হচ্ছে ত্বরণ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক
কৌণিক কম্পাঙ্ক, এটা নিয়ে একটু পরের কথা বলতেছি। এক্স তো আগে বললামই, এটা নিয়েও কথা বলতে হবে। এখানে দেখি পরে মিশতেও হবে মতো। যাই হোক, 2π/t 2πn/t 2πf, এই টিটা ক্যাপিটাল টি, এই টিটা স্মল টি। কারণ কি বলতেছি, এমনিতেই এতক্ষণ ধরে বুঝতেছিলাম না, আবার নতুন একটা জিনিস চলে আসছে এন, আর এফ সম্ভবত আপনারা সবাই জানেন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। আচ্ছা, টিটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল, এখানে আমি দোলনকাল লিখতেছি। বা পর্যায়কাল এটাকে বলা যায়। এই স্মল টিটা হচ্ছে মোট সময় বা টোটাল টাইম লিখলাম। এন হচ্ছে দোলন সংখ্যা। এখন কথা হচ্ছে যে এই দোলনকাল কি, টোটাল টাইম কি, আবার দোলন সংখ্যাই বা কি, আবার ওই যে একটা রাইখা দিছি সেটারই বা মানে কি, এই কিকটাকে বলছিলাম না? বলি নাই, এটা পরে বলতেছি। আচ্ছা, এটাকে একটু আরেকবার এখানে একটু আঁকতেছি। এইখান থেকে এইখানে যাচ্ছে, সরি আমরা এইখানে নিয়ে যাচ্ছি, এখানে আমরাই নিয়ে যাচ্ছি, দেন ছেড়ে দিচ্ছি। দেন ও একবার এইদিকে আসতেছে, আবার এদিকে যাচ্ছে, আবার এই সাম্যাবস্থান পর্যন্ত আসতেছে, আবার ওই জায়গায় চলে যাচ্ছে। যেই পয়েন্ট থেকে ও শুরু করলো, সাম্যাবস্থান হয়ে তার ঠিক বিপরীত দিকে একটা সমান পয়েন্টে গেল, আবার সেখান থেকে সাম্যাবস্থান হয়ে এই সেম পয়েন্টে আবার ফেরত চলে আসলো। এইটাকে আমরা বলবো একটা ফুল সাইকেল বা একটা পূর্ণ দোলন। আচ্ছা, এখন আরেকবার বলতেছি, যে পয়েন্ট থেকে শুরু করতেছে ঘুরে ফিরে আবার সেই পয়েন্টে যখন চলে আসছে, তখন আমরা বলতেছি এটা একটা পূর্ণ দোলন। এই ঘোরার মধ্যে কি করছে, সাম্যাবস্থান হয়ে ঠিক উল্টা দিকে একবার গেছে এবং সেই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে ফিরে আসছে। এখানে একটা পূর্ণ দোলন কমপ্লিট হইলো। আমি ধরে নিচ্ছি এইখান থেকে এই পর্যন্ত সময় লাগছে 1 সেকেন্ড, আবার এখান থেকে এই পর্যন্ত সময় লাগছে 1 সেকেন্ড, আবার এখান থেকে 1 সেকেন্ড, এইখান থেকেও 1 সেকেন্ড। তাহলে টোটাল টাইমটা কত লাগতেছে আমার এখানে? 4 সেকেন্ড টাইম লাগতেছে। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত আসতে যে দূরত্ব কভার করতে হচ্ছে, এখান থেকেও এই পর্যন্ত সেম দূরত্ব কভার করতে হচ্ছে, এবং এইখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগতেছে, এখান থেকে এখানে যেহেতু সেম টাইপেরই টাইম লাগবে। এখানে 4 সেকেন্ড আমি র্যান্ডমলি ধরলাম, সময় যাই হোক না কেন, এখান থেকে এখানে যে সময়, এখান থেকে এখানে সেম টাইম লাগবে, দুইটা মিলাই আমি এখানে পর্যায়কালটা পাবো বা দোলনকালটা পাবো। দোলনকালটা কি? একটা ফুল দোলন হইতে যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে ওর দোলনকাল। অর্থাৎ যে পয়েন্ট থেকে শুরু করতেছে, সাম্যাবস্থান হয়ে ঠিক তার বিপরীত পয়েন্টে একবার যাচ্ছে, এবং সেই পয়েন্ট থেকে সাম্যাবস্থান হয়ে আবার সে আগের পয়েন্টে ফেরত যাচ্ছে। এই যে একটা পূর্ণ দোলন, এই পূর্ণ দোলনের যে সময়টা সেটাই হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। আচ্ছা, এখন এই পূর্ণ দোলনের মধ্যে আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করতেছি, যে একবারে এইখান থেকে এই পর্যন্ত আসতেছে, সেম টাইপের ডিস্টেন্স আবার কভার করতেছে। আচ্ছা, তার মানে একটা পূর্ণ দোলনের মধ্যে দুইটা অর্ধ দোলন থাকে। এইখান থেকে এই পর্যন্ত অর্ধ দোলন, আবার ঠিক এইখান থেকে এই পর্যন্ত আরেকটা অর্ধ দোলন, এবং দুইটা অর্ধ দোলনের ডিস্টেন্স সেম, টাইমও সেম, এই সব কিছুই সেম, এবং দুইটা মিলায় হচ্ছে আমরা একটা দুইটা অর্ধ দোলনের যে টোটাল টাইম, সেই টোটাল টাইমটাকে মিলে আমরা বলছি পর্যায়কাল,
এবং এই দুইটা অর্ধ দোলনকে মিলায় যে একটা দোলন পাচ্ছি ওইটাকে আমি বলতেছি একটা পূর্ণ দোলন। আশা করি বোঝা গেছে। এই জিনিসটা কিন্তু পরবর্তীতে লাগবে, বেশ কয়েকটা জায়গায় লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে বুঝলাম দোলনকাল পর্যায়কাল বুঝলাম, দোলন সংখ্যাও মোটামুটি একটা ধারণা হয়তো বা পাচ্ছি। কথা হচ্ছে এই টোটাল টাইম জিনিসটা কি। আচ্ছা, এরকম কোনো নিয়ম আছে যে এই একটা দোলন হয়ে চুপচাপ বসে থাকবে? ও কিন্তু এখান থেকে আবার এখানে আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, এই যাওয়া আসর চলতেই থাকবে। আসলে আমি ধরে নিচ্ছি একবার এখান থেকে এখানে গেল, আবার গেল, একটা দোলন কমপ্লিট হলো, আবার এখানে গেল, আবার এখানে গেল, দুইটা দোলন কমপ্লিট হলো, আবার আসলো, আবার গেল, তিনটা হলো, এরকম করে টোটাল ধরে নিচ্ছি 20টা দোলনও কমপ্লিট করছে। 20টা কমপ্লিট করছে। এই 4 সেকেন্ড টাইম লাগছিল কয়টা দোলনের জন্য? একবার গেছে আবার ওইখানে ফেরত চলে গেছে, অর্থাৎ একটা পূর্ণ দোলনের জন্য সময় লাগতেছে হচ্ছে 4 সেকেন্ড। সরি, একটা পূর্ণ দোলনের জন্য সময় লাগতেছে 4 সেকেন্ড। তাহলে 20টা দোলনের জন্য সময় লাগবে কত? 20 × 4, ছোটোবেলার ঐকিক নিয়ম, 80 সেকেন্ড। এই 80 সেকেন্ড কি আমার এই টোটাল 20টা দোলনের জন্য সময় না? তাহলে 80 সেকেন্ড হচ্ছে সেই টোটাল টাইম, অর্থাৎ টোটাল যে কয়টা দোলন কমপ্লিট হচ্ছে সেই টোটাল কমপ্লিট হওয়া দোলনের জন্য টোটাল যে টাইমটা লাগতেছে সেটাই আমার এই ছোটোটি। এবং এনটা হচ্ছে টোটাল যে দোলন সংখ্যা আছে সেটা। এন যে 1 হবে অলওয়েজ ব্যাপারটা তা না। এই সূত্র আর এই সূত্র কিন্তু সেম, এখানে জাস্ট এন এর মানটা 1 বানায় দেওয়া হয়েছে। এখন যদি এন এর মান 1 হয় তার মানে কি দোলন একটা। এখন একটা দোলনের টাইমকে আমরা আলাদা করে কি বলতেছি? দোলনকাল বা পর্যায়কাল বলতেছি। সেটাকে বড় টি দ্বারা প্রকাশ করতেছি, এই জন্য হচ্ছে এখানে বড় টি চলে আসছে। দ্যাটস অল। আচ্ছা, এর মধ্যে এই পার্টটা খুব একটা আমার এই চ্যাপ্টারে লাগে না, এই বাকি এই পার্টটাই বেশি লাগবে। আচ্ছা, ওমেগা নিয়ে কথা হলো, টি নিয়ে কথা হলো, এন টি এগুলো সব কিছু নিয়েই কথা হলো। এখানে আরেকটা কথা একটু বলে রাখি, এখান থেকে একটু রিভার্স যাই। 20 দোলন কমপ্লিট মানে পূর্ণ দোলন কমপ্লিট হওয়ার জন্য টাইম লাগতেছে হচ্ছে 80 সেকেন্ড। তাহলে একটা দোলনের জন্য সময় লাগবে কত? 80/20, কাটাকাটি করলে পাবো হচ্ছে 4 সেকেন্ড। সেই আগে যে 4 সেকেন্ডটা ছিল সেটা এখানে পেয়ে গেলাম আসলে। তো মূলত এই যে 4 সেকেন্ড আমার একটা দোলনের সময়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে দোলনকাল। কথা হচ্ছে এক কথা কতবার বলবেন? এইটা লেখার রিজনটা হচ্ছে আমার এই 80 জিনিসটা কি ছিল? 80 ছিল আমার টোটাল টাইম। তাহলে এটা হচ্ছে আমার টি, এবং নিচে এই 20 কি আমার এই যে এনটা, অর্থাৎ টোটাল টাইম ডিভাইডেড বাই টোটাল দোলন সংখ্যা ইকুয়ালস আমি কী পাচ্ছি? পর্যায়কাল পাচ্ছি। তাহলে এইখান থেকে একটা সূত্র আমি লিখতে পারি, টি ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু টি। এইটাও লাগে। আচ্ছা, তো কিছু জিনিস মুছে দিচ্ছি, কিছু জিনিস লিখতে হবে দেখে। এটা মুছে দিই বা থাকুক। খুব কুইকলি কিছু কথা বলতেছি এখানে, এখানে এফটাও মুছে দিয়ে লাগতেছে না আমার। এক্স মানে কি বলছিলাম একটু আগে? এক্স মানে বলছিলাম হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। সাম্যাবস্থান তো আমার এইটা, তাহলে আমার এই পয়েন্টটাতে এক্স এর মান কত? আমি এই পয়েন্টের থেকে আমি সরণ করতেছি, আমি এই পয়েন্টে বসেই রয়েছি, তার মানে আমার কোনো সরণই হয় নাই আসলে। আমি বারবার এখানে অনেকবার ঘুরে ফিরে আমি আবার এখানে এসে দাঁড়ায় রয়েছি, তার মানে স্টিল আমার সরণ এখানে 0। সরণের কনসেপ্ট আমরা সবাই জানি। তাহলে এখানে এক্স এর মানটা পাবো হচ্ছে 0। এইখানে এক্স এর মান কত? আচ্ছা, ওর এইখানে না ছেড়ে দিলে ওর এদিকে চলে যাওয়ার কোনো চান্স নাই, বা এতটুক ডিস্টেন্স এইখানে কভার করার পরে এদিকে চলে যাওয়ার কোনো চান্স নাই আসলে। যদি নিজের থেকে ধাক্কা টাক্কা না দেয় তখন তো আসলে পুরাই বৈশিষ্ট্য আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আর এটা থাকতে চাই না। আচ্ছা,
তাহলে এইখানে এক্স এর মানটা কি ম্যাক্সিমাম পাচ্ছি, আসলে এইখানে এক্স এর মানটাকে আমরা বলি হচ্ছে এ, এই সেই এ। এখন এ মানে কি, এ মান হচ্ছে বিস্তার, বিস্তার মান হচ্ছে সর্বোচ্চ সরণ। কীরকম, সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু যায় সেটাকে আমরা হচ্ছে বিস্তার বলছি, অর্থাৎ সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে সরণ ঘটে সেটাকে আমরা কি বলতেছি, বিস্তার বলছি, এই সেই বিস্তার আসলে। আচ্ছা, এই জায়গাটাতে বেগের মান শূন্য, কারণ আমরা ছোটোবেলায় পড়ে আসছি যে কোনো কিছু যদি নিক্ষেপ করা হয় সর্বোচ্চ উচ্চতায় যে সেই উচ্চতায় যে সেই বস্তুটার বেগটা শূন্য হয়ে যায়। এখানেও সেম, যেটা এটাও সর্বোচ্চ ডিস্টেন্স, এখানে যে ওর বেগটা হচ্ছে শূন্য হয়ে যায়। এভাবে যখন যায় কিছুটা থেমে আবার হচ্ছে যে আমরা যারা দৌড়নে টৌড়নে উঠছি যেটা কিন্তু ফিলও করা যায় আসলে। আচ্ছা, ঠিক এই জায়গাটাতেই ভি এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ এইখানে যা হয় তার উল্টাটা হচ্ছে আমাদের সবসময় এইখানে আমরা পাবো। আচ্ছা, ভি ম্যাক্সিমাম যেখানে পাবো সেখানে আমাদের ত্বরণের মানটা হবে মিনিমাম, ভি যেখানে জিরো পাচ্ছি সেখানে আমার ত্বরণের মানটা হবে ম্যাক্সিমাম, যেটা বললাম যে ঠিক উল্টা কাজ হবে। আচ্ছা, এখন এই সূত্রগুলোতে আমরা এইটা একটু অ্যাপ্লাই করে দেবো, খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমরা শেষ করে দিব। এইখানে এই যে ভি ম্যাক্স, ভি এর সূত্র পাইছি এইটা, এই জায়গাটাতে এক্স এর মান হচ্ছে জিরো, তো যদি আমি এখানে এক্স এর মানটা জিরো বসে তার মানে আমার এতটুকু থাকতেছে না, তখন শুধুমাত্র এ স্কোয়ার থাকতেছে, উপরটা রুট বসে থাকতেছে, সেই রুট আর স্কোয়ার অবশ্যই কাটাকাটি হবে, তার মানে ওভারঅল কী থাকতেছে এ ওমেগা। তার মানে ভি ম্যাক্স ইকোয়ালসটা আমি লিখতে পারি এ ওমেগা। সেমভাবে এই যে ত্বরণ, ত্বরণ এই জায়গাটাতে ম্যাক্সিমাম, ত্বরণের সূত্র পাচ্ছি এটা, এখানে এক্স এর মান হচ্ছে এ, যদি এক্স এর এখানে এ বসে দিই তাহলে আমি এখানে সূত্রটা কী পাবো, মাইনাস ওমেগা স্কোয়ার এ। ম্যাথের সময় আমরা মাইনাস বসাবো, কিন্তু কনক্লুশনে যে মাইনাসটাকে বাদ দিয়ে দিব, এটা যখন আমরা ম্যাথ সলভ করবো কিছু তখন দেখব। আচ্ছা, এই দুইটা জিনিস হোপফুলি বুঝা গেছে। এখন আরেকটা খুব কমন জিনিস আমরা এখন বলবো, আমি এটা কোনো এক্সপ্লেনেশনে যাব না, যখন আমরা কোনো কিছু এরকম উপর দিকে নিক্ষেপ করছি সেটা যখন নিচের দিকে পড়তো, নিচের দিকে যখন এভাবে পড়তো আমরা দেখতাম যে যে কোনো পয়েন্টে আমাদের টোটাল যান্ত্রিক শক্তি কিন্তু সেম থাকতো। যান্ত্রিক শক্তি বলতে আমরা জানি যে গতিশক্তি প্লাস বিভব শক্তি, মানে ইকে প্লাস ইপি, আমি শুধু এখানে কে আর পি লিখলাম। গতিশক্তি আর বিভব শক্তির যোগফল হচ্ছে যান্ত্রিক শক্তি, এবং এই সবগুলো পয়েন্টে যান্ত্রিক শক্তির মানটা একই থাকতো। এবং এই যে ম্যাক্সিমাম পয়েন্টে ইপি থাকতো ম্যাক্সিমাম, এবং এটা কিন্তু ই এর মানটাই, কারণ এখানে আমার ইকের মান যদি জিরো হয়, যদি না এমনিতে এখানে ইকের মানটা জিরো হয়, কারণ সর্বোচ্চ উচ্চতায় যেহেতু বেগটা জিরো হয়ে যায় এখানে আমার ইকের মানটা জিরো হয়, তার মানে গতি যান্ত্রিক শক্তি যেহেতু সেম সেম হইতে হবে, তার মানে এই পুরাটাই হচ্ছে ইপি হয়। আমি কি বুঝতে পারলাম? এখানে লিখি আবার, ইকে যদি জিরো হয় তার মানে কি ই ইকুয়ালস টু ইপি, সেটাই এখানে লেখা হয়েছে আসলে। আচ্ছা, এবং একেবারে নিচে অর্থাৎ মানে লোয়েস্ট হাইটে সেখানে কিন্তু আমার ইপিটা আবার জিরো। তো ইপি যদি জিরো হয়, ইপি যদি জিরো হয়ে যায় তার মানে কি ই ইকুয়ালস টু ইকে, তার মানে থাকুক, লেখা হয়েছে থাকুক। তার মানে আমি একটা কথা বলতে পারি যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তিটা হবে, আচ্ছা এই যে ইপি এর এইখানে যে মানটা, অর্থাৎ ইপি ইকুয়ালস টু ই হয়ে যাচ্ছে, এর থেকে ইপির বেশি হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ যদি ইপি এর থেকে বেশি হয়ে যায় তাহলে ই সমান আসার জন্য ইকে হইতে হবে মাইনাস, যেটা কখনো সম্ভব না আসলে। ইপির ম্যাক্সিমাম মান সেই ই হয়, ইকেরও ম্যাক্সিমাম মান ই হয়।
এই জিনিসটাকে আমরা একটু মনে রাখবো, এই জিনিসটা আমাদের ম্যাথ সলভিংয়ে লাগে। তো ইকের সূত্র আমরা জানি হচ্ছে, অর্থাৎ আচ্ছা এই কথাটা মানে কি, সর্বোচ্চ বিভব শক্তি সর্বোচ্চ গতিশক্তির সমান এবং মোট শক্তি ওই একই মানটা আমরা পাই আসলে। আচ্ছা, আমরা গতিশক্তি মানে জানি হলো হাফ এম ভি স্কোয়ার। আমি যদি এটাকে ই লিখি, অর্থাৎ এই যে এইটা লিখি, তাহলে এটা কি আমার ম্যাক্সিমাম, মানে কে ম্যাক্স মানে কি, মানে এখানে ভির মানটা ম্যাক্সিমাম হবে, কারণ বরের মান তো কোনো চেঞ্জ হবে না, তারও যদি কে ম্যাক্সিমাম হইতো তাহলে ভিরই ম্যাক্সিমাম হইতে হবে। অ্যান্ড ভি ম্যাক্সিমাম আমি একটু আগে কী পাইছি, এ ওমেগা স্কোয়ার, টুকু শুধু এ ওমেগা। এ স্কোয়ার ওমেগা স্কোয়ার থাকতেছে। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে ওমেগা স্কোয়ার ইন্টু এম ইকোয়ালস টু কে, বা এটা অনেকভাবে বলা হয় যে কে বাই এম ইকোয়ালস টু ওমেগা স্কোয়ার, এমনও বলা হয়। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এইখানে যদি এই জিনিসটা বসাই দিই, ওমেগা স্কোয়ার ইন্টু এম হচ্ছে কে, তাহলে আমার এই দুইটার পরিবর্তে আমি কে লিখতে পারতাম, মানে হাফ কে এ স্কোয়ার। অর্থাৎ ওভারঅল এখানে দেখা যাচ্ছে ই ইকুয়ালস টু ই কে ম্যাক্স ইকুয়ালস টু ই পি ম্যাক্স ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার। এই জিনিসটা আমাদের ম্যাথ সলভিংয়ে লাগে। মোটামুটি প্রথম যে পার্টটা আছে সেই পার্টের ম্যাক্সিমাম জিনিসই এখানে আসলে বলা হয়ে গেছে। তো আরও কিছু টুকিটাকি জিনিস আছে, সেটা যখন আমরা ম্যাথ যখন সলভ করতে যাব তখন সেই টুকিটাকি জিনিসটা নিয়ে আলোচনা করব। তবে সেই জিনিসগুলো বোঝার জন্য এইখানে যা যা বলা হয়েছে এই শর্ট লেকচারটাই তখন প্রয়োজন হবে। লেকচারটা আমি আর বড় করব না, এখানে অফ করে দেব। এরপরে কিছু গ্রাফ বা যখন ম্যাথ ট্যাথ করবো তখন আরও কিছু জিনিসপাতি চলে আসবে, কিছু গ্রাফ যেটা আমরা ম্যাথের মধ্যেই দেখতে পাবো, তখন সেই গ্রাফটা নিয়ে কথা বলা যাবে। যেটাকে বলতেছিলাম যে মানে যতটা সম্ভব সিম্পল রাখা যায় ততটা আসলে সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে, এবং অলসো ডিউরেশনের দিকে একটা মনোযোগ রাখা হয়েছে, কারণ পরীক্ষার আগে রাতে বসে খুব বেশি সময় ধরে একটা ভিডিও দেখতে ইচ্ছাও করে না, বা সেই ধৈর্যও থাকে না, বা দেখা উচিতও না আসলে। সো এই লেকচারটা এই পর্যন্তই থাকছে। ছোটো ছোটো আরও যেই জিনিসপাতিগুলো বাকি ছিল আসলে সেটা আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি। এখানে একটা কথা বলছিলাম যে এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা ভি পাই, ভিকে একবার ডিফারেন্সিয়েট করলে এ পাই। তার মানে কি এক্সকে দুইবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা এ পাচ্ছি। তাহলে চাইলে কিন্তু আমরা লিখতে পারি এই জিনিসটা কিন্তু চাইলে লিখতেই পারি ডিটি স্কোয়ার, মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এইটা মানে তো আমাদের এই, তাহলে এখান থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি আমি জিরো পাবো, আমার অ্যান্সারটা জিরো আসবে। এখন এ মানে আমি পাচ্ছি হইলো মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, আমি একটু ডিটেলস লিখি, এতটুকু অন্তত লিখি। এটা যদি এইটা মানে আমার এ হয়, কারণ আমি কি বলছি এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে ওরে পাচ্ছি, ভি পাচ্ছি, ভিকে আর একবার ডিফারেন্সিয়েট করলে এ পাচ্ছি, তার মানে কি এক্সকে দুইবার ডিফারেন্সিয়েট করার পর আমি এ পাচ্ছি। এই তো অবস্থাটা আসলে। তাহলে আমি এখানে এক্স কিন্তু দুইবার ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটাই আসে, তো সেইখান থেকে আমি একে বাদ দিয়ে দিচ্ছি। ওরে দুইবার ডিফারেন্সিয়েট করে এ পাইলাম না, সেখান থেকে আবার একে বাদও দিয়ে দিলাম, তার মানে কি আমার অ্যান্সারটা জিরো থাকতেছে। এখন এ মানে আমরা কি পাইছি, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স।
যদি এই পার্টটুকু আমি এখানে বসাই দিই তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা থাকতেছে। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, এমনিতে আমরা ইপি আর ইকে সূত্র তো জানি, তাই না? এই এইচ কিন্তু ভূমি থেকে উচ্চতা, যদি আমার এটা ভূমি হয় তাহলে যে উচ্চতায় আছে সেটা হচ্ছে মানে এই দোলকের এই পার্টটাকে যদি আমি ভূমি বলি তাহলে এই যে যে উচ্চতাটা এটাই কিন্তু আমার এইচ হবে, ঠিক আছে? তো ইপি শুধু হচ্ছে নর্মালি এমজিএইচ আর ইকে শুধু হচ্ছে হাফ এমভি স্কোয়ার, ভি মানে হচ্ছে বেগ। তো এই টুকিটাকি যা যা বললাম এই জিনিসগুলো আমাদের ম্যাথে প্রয়োজন। আরও একটা জিনিস আছে, আচ্ছা সেই পার্টটা পরের ভিডিওতে দিব নাকি? আচ্ছা ডিউরেশনটা দেখে নিই। ওয়েল, আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি। এই সরল দোলক মাঝে মাঝে একটু ধীরে চলে, মাঝে মাঝে দ্রুত দ্রুত চলে, তখন আমাদের সূত্রের কিছু চেঞ্জ টেঞ্জ হয়, সেটা এখন আমাদের এখন একটু জানতে হবে। ভাবলাম এটা আরেকটা ভিডিওতে দিব, বাট দিয়ে দিই এখানে, একসাথেই থাকুক। সরল দোলক দিয়ে চাইলে একটা ঘড়ি চিন্তা করা যায়। এটার জন্য আমরা একটা স্পেশাল কেস অফ সরল দোলক চিন্তা করতেছি, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। চাইলে এইটা খুব সুন্দর করে আসলে প্রমাণ করে বের করা যায়, ওটা ইটসেলফ এটা 1 ঘন্টা ক্লাস হয়ে যাবে, বাট দরকার নেই, এত কিছু করার দরকার নেই। আমরা নর্মালি হচ্ছে শেষ করতেছি জিনিসটাকে। সূত্রটাই লিখতেছি, মুখস্থ হয়ে যাবে, ডান। এটা কি বাঁকা হইল? আচ্ছা, হইলেও কিছু করার না। আচ্ছা, এইখানে ফোকাস কি থাকে না যায় বুঝতেছিও না, দেখা যাক কি হয়। এর আগের বার আমরা যে ছোটটিটা পাইছিলাম টোটাল টাইম, আর এখানকার যে টোটাল টাইম, দুইটা টাইম সেম না। আগের বার যে এন আর এই এন, এই দুইটা এনও সেম না। আগের বার তো ক্যাপিটাল এন দিয়ে কাজ করছিলাম, এটা স্মল এন। এখানে একটা সরল দোলক, এখানে একটা কথা একটু বলে দিই আমি। আমাদের কোশ্চেনে মাঝে মাঝে লেখা থাকবে সেকেন্ড দোলক। এই সেকেন্ড দোলক মানে হচ্ছে এই সেকেন্ড দোলকটার পর্যায়কাল বা দোলনকাল, অর্থাৎ একটা পূর্ণ দোলনের জন্য সময় লাগবে হচ্ছে 2 সেকেন্ড। একটা পূর্ণ দোলনের জন্য সময় লাগবে 2 সেকেন্ড। যদি এইখান থেকে শুরু হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতেছে একটা সময় লাগতেছে, দেন আবার এখানে যাচ্ছে একটা সময় লাগতেছে, টোটালটা মিলায় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে ওর এইখান থেকে এই পর্যন্ত যেতে সময় লাগছে 1, এইখান থেকে আবার এই পর্যন্ত যেতে সময় লাগছে 1, অর্থাৎ একটা অর্ধদোলন কমপ্লিট করতে ওর সময় লাগতেছে হচ্ছে 1 সেকেন্ড। এই জন্য এটাকে হচ্ছে সেকেন্ড দোলক বলা হয়। অর্থাৎ সেকেন্ড দোলকের পর্যায়কাল কিন্তু 1 সেকেন্ড না, 2 সেকেন্ড আসলে। আচ্ছা,
এখন এই সেকেন্ড দোলক এর টাইমটা চেঞ্জ হতে পারে। আমি তো আগে আসলে সূত্র লিখছি, আগে 8টা জিনিস লেখা উচিত ছিল, আমি এখন লিখছি, সমস্যা নাই। দোলনকাল বা পর্যায়কালের একটা খুব সিম্পল সূত্র আছে, সেটা হচ্ছে 2πL/g। আমি তো মুছে ফেললাম, এটা এখন দরকার ছিল। এল মানে হচ্ছে এই যে সুতা দিয়ে যেটা ঝুলায় দেওয়া হচ্ছে, সুতার দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি ছোট এল। আর এই যেই বস্তুটা আছে, এই বস্তুটার ব্যাসার্ধ বা ব্যাসার্ধ না বলে এখানে ভারকেন্দ্র বলাটা ভালো আর কি। যে ভারকেন্দ্রটা সেটা হচ্ছে এখানে এল। আমি ধরে নি ভারকেন্দ্রর মানে পরিধি থেকে ভারকেন্দ্রের যে দূরত্বটা সেটা হচ্ছে আর, বা ভারকেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে আর। ধরে নিচ্ছি বস্তুটা হচ্ছে এটা নিরেট বস্তু। নিরেট বস্তু হলে হয় কি যে এর ভরটা পুরো বস্তু জুড়েই একই ভর আছে, সেটা ভারকেন্দ্রর কেন্দ্রতেই সবসময় থাকে। তা আমি এখন ইজি এক্সাম্পল রাখতেছি, এটা নিয়ে একটু পরে আমি একেবারে লাস্টে এটা নিয়ে একটু কথা বলবো। তাহলে এই যে টোটাল এই দূরত্বটাই হচ্ছে আমার এল। এই যে এই এলটা, অর্থাৎ আমি এল সমান কি পাচ্ছি, সুতার যে দৈর্ঘ্যটা ছোট এল প্লাস হচ্ছে ভারকেন্দ্রের ব্যাসার্ধ। এটা তোমরা একটু লিখে নিও। ছোট এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আরটা কিন্তু শুধু ব্যাসার্ধ লিখবা না, আরটাকে লিখবো হচ্ছে ভারকেন্দ্রের ব্যাসার্ধ। দুটাকে যোগ করে আমি পাচ্ছি হচ্ছে বড় এল, যেটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। এটা আমি একটু লিখে দিচ্ছি, কার্যকরী দৈর্ঘ্য। আর আরটা কি বলছিলাম, ভার কেন্দ্রের ব্যাসার্ধ। আচ্ছা, তো এই সে কার্যকরী দৈর্ঘ্য, আর নিচে জি তো অভিকর্ষ স্তরণী। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আমার পর্যায়কালটা দুইটা জিনিসের উপর খুব কঠিনভাবে ডিপেন্ড করে। একটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের উপর, আর একটা হচ্ছে জি এর উপর। এবং এটা দেখাই যাচ্ছে যে এটা কার্যকরী দৈর্ঘ্যের সাথে একটা সমানুপাতিক সম্পর্ক মেনটেন করতেছে, এবং অভিকর্ষ স্তরণের সাথে একটা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক মেনটেন করতেছে। অর্থাৎ এল যদি বেড়ে যায় টি এর মান কমবে, টি এর মান বাড়বে। আর যদি জি বেড়ে যায় টি এর মান কমবে, জি কমে গেলে টি এর মান বাড়বে। এখন কথা হচ্ছে এল জি এগুলা বাড়তে পারে কিনা। এখানে লিখি, এল বা জি কখন চেঞ্জ হয়। ধরে নিচ্ছি যদি আমার এলটা একটা ধাতব তার হয়, তাহলে ও কিন্তু গ্রীষ্মকাল শীতকালে ওর একটা দৈর্ঘ্যের চেঞ্জ হতে পারে। গ্রীষ্মকালে এল এর মানটা কি হবে, বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমার টি এর মানও কি হবে, বাড়বে। সেমভাবে শীতকালে আমার যদি এটা একটা ধাতব তার হয়, তাহলে শীতকালে সংকুচিত হবে একটু, অর্থাৎ এল এর মানটা কমে যাবে। মানে যদি আমার এই দৈর্ঘ্যটা কমে যায়, তখন আলটিমেটলি আমার এল এর মানও তো কমে যাচ্ছে। যদি একটা জিনিস কমে তাও তো এটা কমতেছে, আসলে নর্মাল যোগ দেওয়া হচ্ছে শুধুমাত্র, তখন আমার টি এর মানটাও কমবে। এটা হচ্ছে এল এর জন্য। আচ্ছা, জি তাহলে কখন চেঞ্জ হয়? আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার পড়ে থাকলে অবশ্যই জানি যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা একটু উচ্চতায় উঠি বা গভীরতায় নামি, তখন জি এর মানের একটা পরিবর্তন ঘটে। এইচ উচ্চতায় বা গভীরতায় জি এর মান কমে। দুই ক্ষেত্রেই কিন্তু জি এর মান কমে, এমন না যে উচ্চতায় গেলে কমে গভীরতায় বাড়ে, তা না, কিন্তু দুই ক্ষেত্রেই কমে। তো জি এর মান যদি কমে তখন কি হবে, টি এর মানটা বাড়তে থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে এলার্জি কখন চেঞ্জ হয় তার একটা কনসেপ্ট। এবং এই গ্রীষ্মকাল, শীতকাল বা এইচ উচ্চতা, এইচ গভীরতা, এগুলো নিয়ে প্রচুর কোশ্চেন আছে। এই জিনিসটা আমাদের কোশ্চেনে
অ্যান্সার মানে সিকিউ সলভিংয়ে প্রচুর লাগবে। তো এটা একটু লিখে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো বা মনে রাখলেই হইলো, মনে থাকলেই হলো যেমন হোক। তো এই যে যে জিনিসপাতিগুলো বললাম, এইখানে এই আরে এখানে জি বাই জি প্রাইম, জি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে যেই ত্বরণটা, আমি একটা ইয়ে করি যে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার পৃথিবীর পৃষ্ঠটা, এটা হচ্ছে আমার পৃথিবীর পৃষ্ঠ সারফেসটা। দেন এইটার উপর একটা পাহাড় আছে, এটা হচ্ছে পাহাড়। এই যে যে পাহাড়ের উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে এইচ, এইচ। এবং পৃথিবীর যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর, যেটা আমরা জানি যে 64,000 কিলোমিটার, 6,400 কিলোমিটার, ওটাকে মিটারে নিয়ে কাজ করতে হবে। প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানগুলো দেওয়াও থাকে। আচ্ছা, আমার এই পৃষ্ঠে জি এর মান যা, এই চূড়ায় গেলে জি এর মানটাকে আমি বলছি জি প্রাইম, অ্যান্ড অবভিয়াসলি জি প্রাইমের মানটা জি এর থেকে ছোট হবে। জি প্রাইমের মানটা যদি ছোট হয়, অবভিয়াসলি আমার এই জায়গার যে টি, সেটাকে যদি আমি টি প্রাইম বলি, টি প্রাইমটা একটু বড় হবে। তার মানে কিন্তু আমরা অলরেডিটাকেও বুঝছি যে টি এর মানটা চেঞ্জ হইতে পারে কিছু কিছু কেসে, তার মধ্যে এইটা যেমন একটা কেস। সেমভাবে যদি আমি নিচের দিকে যাই, একটা গভীরতা কভার করলাম, সেখানেও আমি একটা জি প্রাইম পাবো, সেখানেও সেই জি প্রাইমের মানটা জি থেকে ছোটই আসবে, তখন টি এর মানটাও ছোটই আসবে আসলে। আচ্ছা, এইটার আগেও কিন্তু পর্যায়কাল একটা সূত্র পাইছিলাম, ছোট টি বাই হ্যাঁ ছোট টি বাই বড় এন, ঠিক আছে, ওটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই পার্টটা নিয়ে একটু কথা বলতেছি, এই পার্টটা নিয়ে একটু কথা বলতেছি। এখানে ছোটটি কিন্তু কোনো মোটমাট টাইম না বা এর কোনো দোলন সংখ্যার ওইটা কিছু না আসলে, যদি ওইভাবেই আসছে, এখন তো প্রমাণে যাচ্ছি না, কাজেই একেবারে ম্যাথ করার জন্য যতটুকু কথা প্রয়োজন অতটুকুই বলবো। এই টিটাকে আমরা একটা রেফারেন্স টাইম বলবো, কারণ মাঝে মাঝে আমাদের কিছু কথাবার্তা বলে। কি কি বলে? যে দিনে বা ঘন্টায় বা বছরে বা মানে এক মাসে বা এক পক্ষে, পক্ষ মানে 15 দিন, বা দৈনিক, পাক্ষিক, এরকম কথাবার্তা বলে আর কি। দৈনিক মানে একদিনই বোঝাচ্ছে, পাক্ষিক মানে এক পক্ষই বোঝাচ্ছে। দিনে বা ঘন্টা, আমি বাকিগুলো লিখলাম না। এন সেকেন্ড কমে, আচ্ছা একটা জিনিস তো ইয়ে করলাম না, উপরে গেলে তো আমার টিটা বাড়তেছে নাকি কমতেছে? জি যেহেতু কমতেছে, তাহলে মানে হচ্ছে টি বাড়তেছে। এখন কথা হচ্ছে টি বাড়া মানে কি? সরল দোলক কি তাড়াতাড়ি চলবে নাকি ধীরে চলবে? তোমার কোনো একটা জায়গায় যেতে যদি সময় বেশি লাগে, ঘুরে আসতে তোমার সময় বেশি লাগছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি আস্তে আস্তে চলছো। যে দ্রুত চলবে তার তো সময় কম লাগবে আসলে। তার মানে উপরে যখন গেলে, সরি, উপরে যখন যাচ্ছে তখন টি এর মান যখন বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ওই সরল দোলকটা একটু স্লো স্লো চলতেছে। আচ্ছা, তো স্লো স্লো চলতেছে মানে কি? ধীরে চলতেছে। তো তখন আমাদেরকে বলে যে দিনে এন সেকেন্ড ধীরে চলতেছে, বা পর্যায়কাল দিনে এন সেকেন্ড এত কমতেছে, এরকম একটা কথাবার্তা বলে আর কি। পর্যায়কাল কমে বলে না, ধীরে চলতেছে, এন সেকেন্ড ধীরে।
ধীরে চলে, এরকম কথাবার্তা বলে। তো ধীরে চললে কী হবে, অবশ্যই আমার পর্যায়কালের মানটা হচ্ছে বেড়ে যাচ্ছে। তো এইটাও বলতে পারে, আবার এটার সাথে এটাও বলতে পারে যে দিনে বা ঘন্টায় পর্যায়কাল এত বেড়ে যাচ্ছে, এতটুকু বেড়ে যাচ্ছে। তো এটার থেকে এটাই বেশি বলে, সেকেন্ড ধীরে চলতেছে, এই কথাটাই বেশি বলে আর কি। আচ্ছা, যেটা যেটা বলতে পারে সবই লিখি। ধীরে চলতেছে দেখেই তো পর্যায়কাল বাড়ে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে, আচ্ছা এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে লাভ করে আর একটা হচ্ছে হারায়। সময় লাভ করে, সময় হারায়। এখন কোনটার সাথে কার কার ম্যাচ করবো এই জিনিসটা আমরা হচ্ছে ভুলে যাই, মাঝে মাঝে মনে থাকে না, এটা আমার মাথায় রাখবো। আচ্ছা ধরো যে তুমি একটা জায়গায় যাচ্ছ, এখন তুমি তোমার হাতের ফোনটা হারাই ফেলছো, ডেফিনেটলি তুমি সেই ফোনটা কিছুক্ষণ খুঁজবা, ওরে বলবা ভাই আমার ফোন হারায় গেছে, ধরো যে কেস করতে গেলে তোমার একটা কিন্তু সময় লাগবে, বেশ ভালো একটা তোমার এটার জন্য সময় লাগবে। তার মানে কি, তুমি যেখানে যাচ্ছিলে আলটিমেটলি তোমার ওখানে যেতে কি সময়টা বেশি লাগবে, তুমি তো ধীর হয়ে গেল। তার মানে এই ধীরে চলার সাথে বা সময় বেশি লাগার সাথে হারানোর সম্পর্ক, আমরা এই জিনিসটা মাথায় রাখবো। দিনে বা ঘন্টায় বা যা কিছুই বলুক না কেন, এন সেকেন্ড সময় হারাচ্ছে। এই তিনটা মনে রাখবো, এর বাকি বাকি সব আবার এক জিনিস। তখন কি হইতে পারে, দ্রুত চলে, পর্যায়কাল কমে, সময় লাভ করে, এরকম কথাবার্তা আর কি বলে। এই সেই এন যতটুকু ধীরে চলতেছে বা যতটুকু দ্রুত চলতেছে, সেই দ্রুতটা বাদ দাও, এখানে এন সেকেন্ড ধীরে চলতেছে বা এন সেকেন্ড পর্যায়কাল বাড়তেছে বা এন সেকেন্ড হারাচ্ছে, সেই হচ্ছে এন। যেটা বলবে সেটাই লিখবা। মাঝে মাঝে এটা বের করতেও বলতে পারে, আমরা তখন এটা বুঝলাম যে এটা দিয়ে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছে। এর নয় বুঝে গেল। তো টিটা কি, টিটা খুব সোজা, এই যে দিনে হোক ঘন্টায় হোক, এইটাই সেইটি, অর্থাৎ একটা রেফারেন্স তো বলতেছে তোমাকে, একটা দিনের রেফারেন্স তো বলতে পারে, ঘন্টার রেফারেন্সও বলতে পারে, তারা চাইলে বছরও বলতে পারে, এক মাসও বলতে পারে, যাই বলুক না কেন সেইটাই মান হচ্ছে তুমি টিতে বসাবা। তার মানে এই টিটা হচ্ছে রেফারেন্স টাইম। অর্থাৎ এটা নিয়ে একটু এইখানে কথা বলি, যদি তোমাকে দিনে বলে, দিনে, দিনের জন্য কত হবে আমরা জানি, একদিনে কত সেকেন্ড, এটা অবশ্যই সেকেন্ডে নিয়ে যেতে হবে, হ্যাঁ, 86400 সেকেন্ড। যদি তোমাকে বলে ঘন্টা, এই দুইটাই বেশি বলে আর কি। যদি তোমাকে বলে ঘন্টায়, ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। বাকিগুলো আমি আর লিখলাম না, তোমরা বের করে নিবা। অর্থাৎ এখানে যদি তোমাকে বলে বছর, তাহলে তুমি এক বছরে কত সেকেন্ড সেটা তুমি হচ্ছে এই জায়গায় বসাবা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দিনে বা ঘন্টায় এই দুইটাই বেশি থাকে আর কি। আর এই দুটো নিয়ে তো কথা বললামই, এই দুটাও তোমরা বুঝলা। আর এই টি প্রাইম হচ্ছে মানে উপরে যে বা নিচে যেই তখন যে পর্যায়কালটা সেইটা, আর এই টি হচ্ছে পৃষ্ঠের যে পর্যায়কাল সেটা। এবং এবং এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আমাদের না ধরতে পারলে একটা কোশ্চেন এখান থেকে সলভ করতে পারলাম না, ইম্পসিবল, সম্ভবই না। এটা একটা জরুরি জিনিস। এই যে যে সূত্রটা লেখা হয়েছে না, এটার মতো দেখতে আরেকটা সূত্র আছে, সেটা একটু লিখি। ফার্স্ট পার্টটা সেম, সেকেন্ড পার্টটাও সেম, লাস্টের পার্টটাও সেম। চেঞ্জটা হচ্ছে এখানে, কি চেঞ্জ, একটা রুট, একটা এইচ, নিচে হচ্ছে আর মাইনাস এইচ, না সরি উপরে আর। আচ্ছা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনই এই ক্লাসটা অফ করে দিব।
কথা হচ্ছে দুইটাই তো সেম সেম, কিন্তু এই মাঝের পার্টটা চেঞ্জ কেন করা হইলো? আচ্ছা, আমাদের জি কমে দুইটা ক্ষেত্রে, উচ্চতায় গেলেও কমে, গভীরতায় গেলেও কমে। এটা হচ্ছে দুইটার জন্য দুইটা আলাদা জিনিস। উপরে যেটা লেখা হয়েছে এটা হচ্ছে এইচ উচ্চতায়, আর এইটা নিচে যেটা লেখা হয়েছে এটা হচ্ছে এইচ গভীরতায়। কাজে আমরা এটা নিয়ে যেন ভুল না করি। এখন যদি ওই যে এইগুলো তো সব ধীরে ছিল, সময় ধীরে চলে, যদি দ্রুত চলের কথা বলে, দ্রুত চলার জন্য এই এরকম কোনো চেইন অফ সূত্র নাই, তখন ছোট্ট একটা সূত্র আমরা মাথায় রাখবো। সেটা হচ্ছে কি, এই এটার মতোই আর কি। অর্থাৎ যখন ধীরে চলতেছে আমার তো সময় বাড়তেছে, সময় যখন বাড়তেছে এখানে আমি মাইনাস দিচ্ছি, আর যদি দ্রুত চলে তাহলে তো সময় কমে যাচ্ছে, সময় কমলে আমি এখানে প্লাস দিচ্ছি। এইটা কম ইউজ হয়, এই দুইটা খুব 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 বেশি ইউজ হয়, খুবই বেশি ইউজ হয়। এবং এই জিনিসটা প্রমাণের পিছনে আমাদের যে ওই মহাকর্ষ বিকর্ষত যে ত্বরণের সূত্র ছিল, এই উচ্চতার এই গভীরতার, সেই সূত্রগুলো এখানে কাজে লাগছে, আসলে সেটা কাজে লাগছে, এই সূত্র কাজে লাগছে। তারপরে ওই যে বলছিলাম যে অর্ধ দোলনে 1 সেকেন্ড করে টাইম লাগছে আসলে সেকেন্ড দোলকের জন্য, সেই কনসেপ্ট এখানে কাজে লাগতেছে। সব কিছু দিয়ে হচ্ছে এই সূত্রটা পাওয়া যায়, এবং আমরা ম্যাথ করার সময় এই সূত্র দিয়ে করবো। অনেকে বাংলা কথায় লেখে ঐকিক নিয়মে, চাইলে করতে পারো, সমস্যা নেই, তবে এমনি করলে একটু কিছুটা ইজি লাগে আর কি। আচ্ছা, এই তো ওভারঅল